দেখো, প্রথমত ইংলিশে আমাদের যেটা জানতে হবে, আমি আগের ক্লাসে বলছিলাম যে ইংলিশ মেন জায়গা হচ্ছে সাবজেক্ট, এবং তার সাথে বাকি আদার্স যে পোর্শনটা প্রেডিকেট পোর্শনে থাকে ভার্ব এবং আদার্স কিছু থাকে। তাহলে সাবজেক্টের জায়গাটা মেন বুঝতে হবে। সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্ট মানে হলো চুক্তি। ঠিক আছে, এগ্রিমেন্ট মানে চুক্তি, যে সাবজেক্ট যেমন হবে ভার্বটা সেরকম হবে। সাবজেক্টের জায়গায় কারা বসে? সাবজেক্টের জায়গায় কোনো নাউন বসে, সাবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসে, এবং সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ বসে, এবং সেই ফ্রেজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? নাউন ফ্রেজ। তার মানে কি আমাদেরকে নাউনটা ভালো করে জানতে হবে। এবং ভার্ব, ভার্ব মিনস সেটা কোনো মেন ভার্ব হতে পারে, ঠিক আছে, সেটা কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হতে পারে। ঠিক আছে, ভার্ব মিনস সেখানে কোনো মেন ভার্ব বা অক্সিলারি। এই আদার্স যে পোর্শনটা আছে, এই পোর্শনটার উপর দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এই অবজেক্টটাকে আবার দুটো ভাগ করা হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই যে ভাগগুলো কেন বলছি বলতো, যখন ভয়েস চেঞ্জ করবে না, তখন অবজেক্ট তোমাকে খুঁজতে শিখতে হবে। অবজেক্ট কিভাবে খুঁজবে সেটা শিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সাবজেক্টকে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে কোয়েশ্চেন করতে হয়। অবজেক্ট খুঁজতে গেলে ভার্বকে কোয়েশ্চেন করতে হবে। প্রশ্নটা ভার্ব কি করতে হয়, পুরো কোনটাই ভুল। ভার্ব, কোয়েশ্চেন অ্যারাইজ টু দ্য ভার্ব, অলওয়েজ কোয়েশ্চেন অ্যারাইজ টু দ্য ভার্ব। ভার্বকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে ডিরেক্ট অবজেক্ট পাবো, হুম দিয়ে কোয়েশ্চেন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাবো। দেখো, হি গেভ মি এ গিফট। আগের দিন এটা দিয়েছিলাম এক্সাম, সহজ এক্সাম্পল সবসময় দিতে হয়। এটা হচ্ছে সাবজেক্ট। দেখো, হোয়াট হি গেভ মি, হোয়াট হি গেভ, সে কি দিয়েছিল। ভার্বকে কোয়েশ্চেন করছি, সে কি দিয়েছিল, কি আসছে, এ গিফট। তাহলে এটা হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট। এবং কাকে দিয়েছিল, হুম, মি, তাহলে মিটা হয়ে গেল ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, যদি যে ভার্বের অবজেক্ট থাকবে, দেখো অনেক ভার্বের অবজেক্ট থাকে না। ধরো বলা হলো হানি স্মেলস সুইট, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, মেন ভার্ব, এটা হচ্ছে সুইটটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট নয়, এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এটা লিঙ্ক করছে ভার্বটাকে, এবং এটা ইনকমপ্লিট, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু নট অবজেক্ট, অবজেক্ট নয়। হানি স্মেলস হোয়াট সুইট, আনসার ওইভাবে এলো, তুমি জোর করে আনসার মিলিয়ে দিলেও কিন্তু সুইটটা হবে না অবজেক্ট। কারণ আরেকটা জিনিস মনে রাখবে, সাবজেক্টের জায়গায় নাউন বসে, প্রোনাউন বসে, কোনো নাউন ফ্রেজ বসে, সেই রকম অবজেক্টের জায়গাতেও সব সময় নাউন বসতে পারে, কোনো প্রোনাউন বসতে পারে, ঠিক আছে, বা কোনো ফ্রেজ বসতে পারে। তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গাতে কোনো অ্যাডজেক্টিভ বা এই ধরনের কিছু বসবে না, কোনো অ্যাডভার্ব। ঠিক আছে, ধর যা বলা হলো, দ্য বেবি ক্রাইড লাউডলি, তুমি যদি বলো এই লাউডলিটা অবজেক্ট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লাউডলিটা কিন্তু অবজেক্ট নয়। সাবজেক্টের পরে ভার্ব বা এরপরে অবজেক্ট থাকবে, এটা কোনো মানে এটা কোনো রুলস এর মধ্যে পড়ে না যে অবজেক্টেই বসে তারপরে। অবজেক্ট বসে না, তারপরে আদার্স লিখেছে আমি, যারা অবজেক্ট লিখে তারা ভুল লিখে। কারণ সাবজেক্ট ভার্বের পর অবজেক্টেই থাকবে, কে বলেছে? অবজেক্ট তো নাও থাকতে পারে। ধরো বলা হলো হি রাইটস এ লেটার, তাহলে তো ইন্ট্রানজিটিভ ভার্ব বলে কিছু থাকতোই না, কিছু ভার্বের তো অবজেক্ট থাকে না। ঠিক আছে, ধরো দা বার্ডস ফ্লাই, এখানে ফ্লাইটা কি, ফ্লাই এর পরে কিছু নেই, দেখো, তাহলে এই ভার্বটা কি হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। ঠিক আছে, হি রাইটস এ লেটার, এই সেন্টেন্সটা দেখো, টু হিজ ফাদার, হি রাইটস এ লেটার টু হিজ ফাদার। এখানে দেখো এটা সাবজেক্ট, রাইটসটা ভার্ব, সবসময় ডিফাইন করে পড়তে হবে। এই লেটারটা অবজেক্ট, কিন্তু এটা কিন্তু অবজেক্ট নয়, টু হিজ ফাদার। প্রিপোজিশনের পরে নরমালি কোনো অবজেক্ট ইউজ হয় না। ঠিক আছে,
প্রিপোজিশনের পর নর্মালি কোনো অবজেক্ট ইউজ হয় না, যখন ভয়েস চেঞ্জ করবে তখন সেগুলোতে ভুল হয়ে যায় অনেক সময় যদি অবজেক্ট তুমি না বুঝতে পারো। ঠিক আছে, তাহলে অবজেক্ট কিভাবে খুঁজবে? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। অবজেক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বললাম ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। এখানে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট কিভাবে পাবো? হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবো ফার্স্টে, আর হুম দিয়ে কোয়েশ্চেন করবো। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাবো ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবং কমপ্লিমেন্ট আরেকটা জিনিস, কমপ্লিমেন্ট ইজ অলসো এন এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। কমপ্লিমেন্ট, যেমন ধরো বলা হলো রাম ইজ এ গুড বয়, সবসময় সহজ এক্সাম্পল, আমি বারবার বলছি সবসময় সহজ এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। দেখো এই সেন্টেন্সে ভার্ব আছে কি? ইজ ভার্ব, কিন্তু মেন ভার্ব এখানে নেই। তুমি এখানে অবজেক্ট বলবে কোনোটাকে? এটা তো সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক এ কমপ্লিট সেন্স, আর এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ সাম মিনিংফুল ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে কিছু মিনিংফুল ওয়ার্ডস এর কম্বিনেশন। ঠিক আছে, তাহলে এটা একটা যদি সেন্টেন্স হয়, এটাও ধরো একটা সেন্টেন্স, কাম হিয়ার, এটাও একটা সেন্টেন্স, কিন্তু এখানে ধরো সাবজেক্ট নেই, আছে কি? তাহলে এখানে সাবজেক্ট কই? সাবজেক্ট হচ্ছে ইউ, তোমাকে বলা হচ্ছে কাম হিয়ার, তাহলে ইউটা হলো এখানে সাবজেক্ট। কিছু জায়গাতে সাবজেক্ট উজ্জ থাকে, আমরা জানি, বাংলাতে পড়েছি। তাহলে এখানে যদি এটা সাবজেক্ট হয়, এটা ভার্ব ধরো বললাম, কিন্তু এখানে এই বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। এটা কাকে বোঝাচ্ছে? নামকে বোঝাচ্ছে। তাহলে এই কমপ্লিমেন্টের নাম হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ছোট বাচ্চাদেরকে পড়াবে, বুঝলে? এই বেসিক জিনিসগুলো ছোট বাচ্চাদেরকে পড়াবে, নিজের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যে সাবজেক্টটা পারো না ছোটদেরকে সেই সাবজেক্টটা পড়াবে, বুঝতে পারছো? তাহলে কনসেপ্ট বেশি ক্লিয়ার হয়। তো 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 তোমার থেকেও জানে না কিছু, তাহলে কি তুমি পড়াতে পড়াতে অনেক জিনিস শিখতে পারবে। এই জিনিসগুলো মানে প্রত্যেকে ধরো বেসিক যে জিনিসগুলো, মানে আমরা ইংলিশ অনার্স করেছি, ইংলিশ অনার্স পর্যন্ত কিছুই সেরকম ভাবে কেউ শেখায়নি। অনার্স লেভেলে কি হয়, স্যার ধরো ভালো করে পড়াচ্ছে, কিন্তু সেখানে সেই জায়গাতে গ্রামাটিক্যাল তো নেই কিছু, সেখানে লিটারেচার, সেখানে সাহিত্য আছে, সেখানে তোমাকে শুধু রাইটিং স্কিলটা ডেভেলপ করলেই তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। গ্রামার শেখার সময়টা ছোটবেলায়, সেই সব ছোটবেলায় মানে একাডেমিক লাইনে আমাদের অনেক জিনিস স্কিপ হয়ে যায়, যে জায়গাগুলো বেসিক জিনিসগুলো শেখা হয় না, যেটা কম্পিটিটিভ পড়তে গিয়ে আমাদেরকে শিখতে হয়। ঠিক আছে, বেসিক জায়গাগুলো আমাদের ঘাটতি থেকে যায়। এমনিতেই ধরো এখন যা সিলেবাস আছে 6, 7, 8, 9-এর, ঠিক আছে, ইংলিশের উপর কেউ গুরুত্ব দিতে হয় না, এমনিতেই তুমি পাস করবে। সিন আনসিন আনসিন যেগুলো থাকে, তো ওখান থেকে তুমি কোশ্চেন খুঁজে পাবে, আনসার তোমাকে ডাক দেবো আনসার। ঠিক আছে, যেখান থেকে এখানে ঢুকে দাও, হয়ে গেল। যে ছেলেটা একটা ক্লাস 10-এ আমার কাছে পড়তে আগের বছর, তো আজ পর্যন্ত ইংলিশে কোনোদিন টিউশনে পড়ে ইংলিশের কিছুই জানে মানে লিখতে পারে না ইংলিশটা। ঠিক আছে, সেই ছেলেটাও এখন 10-এ উঠে গেছে, একটা ওয়ার্ড ঠিকঠাক ভাবে লিখতে পারে না, হ্যান্ড রাইটিংটা দেখলে তোমার মাথাটা খারাপ হয়ে যায়। তো সেই সেই ছেলেগুলোও 10 অব্দি চলে আসছে, তার মানে কি, মানে কিছু দরকারই হয় না পড়া, এমন ভাবে সিলেবাস গুলো তৈরি হয়ে আছে, একটা আমাদের এডুকেশন সিস্টেমটা এইভাবে হয়ে আছে। তো ছাড়ো, ফালতু গল্প করে লাভ নেই। যেখানে মেন যেটা বুঝতে হবে সাবজেক্ট এবং ভার্ব। ভার্ব মেন ভার্ব থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, ভার্বের আরো ভাগ আছে কিছু, জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, অনেক ভার্বের ভাগ আছে। ওগুলো পরে আস্তে আস্তে জানবে। অবজেক্টটা একটু শিখিয়ে দিলাম, অবজেক্ট কিভাবে খুঁজতে হয়। কমপ্লিমেন্টটা বলে দিলাম, সাবজেক্টকে কমপ্লিমেন্ট সবসময় যদি সাবজেক্টকে বোঝায় তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। আরেকটা আছে, ধরো বলা হলো দ্য ক্লাস টিচার মেড হিম ক্যাপ্টেন, মেড হিম ধরো মনিটর। এক মিনিট, হ্যাঁ স্যার, ক্লাসে। হুম, ঠিক। দ্য ক্লাস টিচার মেড হিম মনিটর। দেখো ক্লাস টিচার সাবজেক্ট, এখানে মনিটরটা ধরে যদি অবজেক্ট হয়, এই কমপ্লিমেন্ট হয়, মনিটরটা কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টে কাকে বোঝাচ্ছে? সাবজেক্ট বোঝাচ্ছে কি? মনিটরটা কে? ক্লাস টিচার নিশ্চয়ই নয়। তাহলে হিমটা হচ্ছে এখানে তোমার কমপ্লিমেন্ট, এই হিমকে বোঝাচ্ছে। তার মানে এটা হিমটা হচ্ছে এখানে অবজেক্ট। মেড হুম, কাকে বানিয়েছে ক্লাস টিচার? হুম, হুম দিয়ে কোয়েশ্চেন করলে দেখো হিম আসছে, তাহলে হিমটা হচ্ছে অবজেক্ট। কমপ্লিমেন্টটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। মনিটরটা কমপ্লিমেন্ট,
এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু তোমাকে বেসিক জিনিসগুলো একটু জানলে তোমার সুবিধা হবে। এরপর দেখো যেটা বলছিলাম, সাবজেক্টের জায়গা মিনস নাউনটাকে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নাউন উপর বেসিক একটা কনসেপ্ট তোমাদের নাউন ভার্বের উপর একটু দিয়ে রাখছি, তারপর আমরা প্র্যাকটিসেরটা শুরু করছি। হয়ে যাবে না তাড়াতাড়ি। দেখো নাউন থেকে যে কোশ্চেন আসে পরীক্ষাতে, বেশি কোশ্চেন হয় দুটো জায়গায়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, একটা হচ্ছে নাউন নাম্বার, সিঙ্গুলার প্লুরাল। ঠিক আছে, এগুলোর উপর বেশি কোশ্চেন। নাউন নাম্বারটা কেন ইম্পর্টেন্ট তোমাকে বলে রাখি, এখানে সাবজেক্টের জায়গায় যখন নাউনটা বসবে, সেই সাবজেক্টটা কোন নাম্বারে আছে সেটা তোমার বোঝা খুব জরুরি। কারণ কি, নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে, সেটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, এটা তোমাকে বুঝতে লাগবে। কারণ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্টস নাম্বার পার্সেন্ট দ্য ভার্ব ইজ ইউজড, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্টস পার্সন নাম্বার, ভার্বের সবকিছু ডিপেন্ড করবে। তাহলে সাবজেক্টে যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, plural subject always takes plural verb. That is the basic or major rule of subject verb agreement. তাহলে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে। তাহলে কি আমাদেরকে নাউন নাম্বারটা শিখতে হবে। কিছু নাউন আছে অলওয়েজ সিঙ্গুলার, কিছু নাউন আছে অলওয়েজ প্লুরাল, কিছু প্লুরাল লুকিং নাউন, কিছু সিঙ্গুলার লুকিং নাউন, দেখতে সিঙ্গুলারের মতো দেখতে প্লুরাল ছদ্মবেশে থাকে। ঠিক আছে, সেগুলোকে বুঝতে লাগবে। কিছু সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম জানতে হয়। এরকম কিছু মুখস্থর মতো জায়গা আছে, কম্পিটিটিভে কিছু এরকম জিনিস আছে, তো সেইগুলোকে আমাকে জানতে হবে। কিছু কালেকটিভ নাউনও মুখস্থ করতে হয়। কালেকটিভ নাউন তোমার একটা কোনো সময় দিয়ে দেয়, ভুলবশত বা ঠিক বশত অনেক সময় থাকে, তো কালেকটিভ নাউনটা একটু পড়তে হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ যে কোনো নাউনের ফর্ম চেঞ্জ হয়। ধরো কোনো ভার্ব থেকে হচ্ছে নাউন, কোন একটা অ্যাডজেক্টিভ থেকে হচ্ছে নাউন, সেগুলো সব হবে, বা কোনো একটা কমন নাউন থেকেও নাউন হচ্ছে, সেগুলো সব যে নাউনে কনভার্ট হচ্ছে, সেই নাউনটা সব সময় অ্যাবস্ট্রাক্ট হয়। ধরো ইনফরমেশন, ইনফর্ম, ইনফর্মটা ভার্ব, এর নাউন ফর্ম কি হবে, ইনফরমেশন। হ্যাঁ, নাউনটা একটু বলে রাখি বেসিক জিনিসটা, তারপর আমরা এখন শুরু করছি। প্র্যাকটিস সেট পড়ার আগে তো কিছু জানতে হবে, আইডিয়া একটু না রাখলে। দেখো শুরু থেকে আরেকটা জিনিস তোমায় বলে রাখি, শুরু থেকে কেন প্র্যাকটিস সেট দিচ্ছি, তুমি যাতে বুঝে যাও যে আমাকে এগুলো করতে হবে। ঠিক আছে, তোমার কাছে কোয়েশ্চেন গুলো যাতে ক্লিয়ার থাকে, যে ধরনের কোয়েশ্চেন হয় প্রথমে ডিফিকাল্ট লাগবে, কিন্তু পরে ওটা তোমার হ্যাবিট ফরমেশন হয়ে যাবে। আমি হ্যাবিট ফরমেশন করতে চাই তোমাদের, যে হ্যাবিটটা হলে কি হবে, তুমি হ্যাবিট দু ধরনের হয়, একটা ভালো একটা খারাপ, তুমি নিজেকে যেভাবে তৈরি করবে। তো হ্যাবিট ফরমেশনটা খুব দরকার। ভালো হ্যাবিট যদি ফরমেশন হয়, তোমার মধ্যে রেজাল্ট ভালো আসবে। তাহলে দেখো বেসিক যে জায়গাটা বলবো, নাউন। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট মানে হচ্ছে মূর্ত, বিমূর্ত। এই মূর্ত, মূর্ত ধারণা কোনগুলো, যেগুলোর মধ্যে প্রপার নাউন পড়ে, যেটার মধ্যে কমন নাউন পড়ে, যেটার মধ্যে ম্যাটেরিয়াল নাউন পড়ে, আর যেটার মধ্যে কালেকটিভ নাউন পড়ে। ঠিক আছে, এই চারটা নাউন কিন্তু এই কংক্রিটের মধ্যে পড়ছে। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে যেটা পড়ছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা উই ফিল বাট উই ক্যান নট টাচ অ্যান্ড সি। উই ফিল বাট উই ক্যান নট টাচ অ্যান্ড সি, আমরা ফিল করতে পারি, যেগুলো ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ে। ক্লাসটা আরেকবার বাড়িতে গিয়ে দেখবে, যারা প্রথম ইংলিশে খুবই মনে হয় নিজেকে, এরকম ভাবার কিছু নেই, ক্লাসগুলো করে যাও, এমনি হয়ে যাবে।
ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কয়েকটা কথা বলে দিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মড বাই অ্যাডিং সাফিক্সেস, কিছু সাফিক্স অ্যাড হয়ে পরে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন নেভার প্লুরালাইজড, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না। তাহলে বুঝে গেছে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি হয়। নাউন নাম্বার পড়বো আমরা, সেখান থেকে আসবে। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, এগুলো নিয়ে ভালো করে পড়তে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা ফিল করতে পারি, যেগুলো ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ে, অনুভব করতে পারি, কিন্তু আমরা উই ক্যান নট টাচ এন্ড সি, আমরা টাচ করতে পারবো না এবং দেখতে পারবো না। যেমন ধরো অ্যাঙ্গার, হ্যাপিনেস, পভার্টি, ঠিক আছে। তারপর ধরো ব্রেভারি, আগের দিন বলছিলাম স্ট্রেংথ, ঠিক আছে। তারপর এই যে ইনফরমেশন একটু আগে বলছিলাম, ইনফরমেশন। তাহলে দেখো শেষে একটা কিছু যোগ হচ্ছে, দেখো ব্রেভারি, হ্যাপিনেস, TION, TH, তাহলে কিছু সাফিক্স। আমি একটা কথা লিখেছি না, সাফিক্স। একটা ওয়ার্ড এর পরে যখন কিছু যুক্ত হয়, সামথিং অ্যাডেড আফটার দ্য ওয়ার্ড উই কল সাফিক্স, ঠিক আছে। যেমন ধরো সাকসেসের সাথে FUL যোগ হলো সাকসেসফুল, ইনফর্মের সাথে এখানে যোগ হলো TION, ইনফরমেশন। তাহলে এইগুলো হচ্ছে সাফিক্স। তাহলে কিছু সাফিক্স TY আছে, CE আছে, MENT দিয়ে যুক্ত হয়। তারপর ধরো CY দিয়ে যুক্ত হতে পারে, ঠিক আছে। তারপর TION দিয়ে যুক্ত হলো, ঠিক আছে। এরকম কিছু সাফিক্স ওয়ার্ডের শেষে যুক্ত হবে। সাইলেন্ট থেকে সাইলেন্স, অনেস্ট থেকে অনেস্টি, ধরো অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, TY যোগ হয়ে গেল, অনেস্টি হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। পোর থেকে ধরো পভার্টি, এটা তো ধরো TY যোগ হয়ে আছে, ঠিক আছে। অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স, CE যুক্ত হলো শেষে। প্যাসেন্ট থেকে প্যাসেন্স, এটাও CE যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে কি অভিযোজন, TION যুক্ত হয়েছে। এনগেজ থেকে এনগেজমেন্ট, এটাও ধরো MENT যুক্ত আছে, ঠিক আছে। ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি, তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা তোমাদেরকে নাউনের সেট দেবো পুরোপুরি নাউনের উপর, যেখানে কালেকটিভ নাউন আছে আর অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। এই জায়গাটার উপর নাউনের আলাদা ভাবে একটা প্র্যাকটিস সেট আছে আমার, পুরোপুরি কমপ্লিট নাউনের উপর। সবাই প্রিন্ট আউট করে নিতে পারো, যারা অফলাইন আসছে এখান থেকে কালীমাদের জেরক্স থেকে করে নেবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর তাছাড়া খাতায় লিখতে পারো। দুটো চারটা পেজ আছে, যে চারটা পেজ আছে যেখানে নাউনের উপর পুরোপুরি ওই অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেকটিভ নাউন, ঠিক আছে। এই যে ফর্ম গুলো চেঞ্জ হচ্ছে, কোনো জায়গায় নাউন থেকে হচ্ছে, কোনো জায়গায় ভার্ব থেকে হচ্ছে, এই জিনিসটা বাড়িতে রেডি করো। আমার পড়ানোর সাথে সাথে বাড়িতে কাজ করে যেতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি আমি বোঝাতেও পারবো, যে সিলেবাসটা শেষ করতে পারবো। তাহলে নাউনের উপর যে প্র্যাকটিস সেট, আর একটা পুরোপুরি কমপ্লিট নাউনের উপর একটা প্র্যাকটিস সেট যাবে, সেই প্র্যাকটিস সেটটা নাউনের উপর আছে। অ্যান্সার গুলো করা আছে প্র্যাকটিস সেটটাতে, মানে অ্যান্সার গুলো নিচে নিচে দেওয়া করে দেওয়া আছে, পুরো একটা সেট দেওয়া আছে, তার নিচে অ্যান্সার দেওয়া আছে। সেখানে অ্যান্সার গুলো দেখে দেখে যদি করেও তুমি মুখস্থ করে আসো, তাহলে তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেটা বলছে, একটু কনসেপ্টটা দিয়ে রাখি। প্রপার নাউন, প্রপার মিনস পার্টিকুলার আর স্পেসিফিক। এখান থেকে পরীক্ষায় কি কোয়েশ্চেন হতে পারে? প্রপার নাউন অলওয়েজ কি হবে? প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার, স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। যদি কোনো জায়গায় পাংচুয়েশন বা কিছু থাকে, কোনো জায়গায় ভুল থাকে, প্রপার নাউন মনে রাখবে ক্যাপিটাল লেটার। অ্যান্ড উই নেভার ইউজড, এখান থেকে আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, উই নেভার ইউজড এনি আর্টিকেলস বিফোর প্রপার নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল ইউজ বিফোর প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি বললাম? প্রপার মানে মনে রাখবে পার্টিকুলার বা স্পেসিফিক, দুটো ওয়ার্ড মনে রাখতে পারবে, তাহলে প্রপার নাউন হয়ে যাবে। পার্টিকুলার বা স্পেসিফিক, নির্দিষ্ট করে কোনো জিনিসকে বিশেষভাবে বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। এবং অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে, এবং উই নেভার ইউজ
any articles before proper noun. ধরো cricket is my favorite game. Cricket is my favorite game. ঠিক আছে, তাহলে ক্রিকেটের আগে আমরা দা ইউজ করব না। ধরো দা কলকাতা বলা যাবে না। ঠিক আছে, তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। এমন সময় অনেক প্রপার নাউন আছে যে নাউনটাকে তুমি কিভাবে দেখে বুঝবে যে ক্যাপিটাল লেটার আছে বলে, মাঝে হয়তো সেন্টেন্সের মাঝে আছে, তো তার আগে কোনো আর্টিকেল বসবে না, এটা মাথায় রাখতে হবে। এটার উপর অনেক এরর্স থাকে অনেক সময়, যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে গেছে এবং সেটার উপর এরর্স থাকে। আমি তোমাদেরকে কমপ্লিট জায়গাগুলো বলে দিচ্ছি যে জায়গাগুলোর উপর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এরপর হচ্ছে কমন থেকে একটু বেসিক আইডিয়া দিয়ে রাখি। কমন নাউন হচ্ছে পুরো হোল ক্লাসটাকে বোঝাবে। যেমন ধরো বয়, বয় মানে পুরো বয় ক্লাস। ছোটদের মতোই ধরে ধরে কোনগুলো কমন নাউন এরকম পড়ানো সম্ভব নয়, ঠিক আছে, দরকারও নাই। ঠিক আছে, জাস্ট বেসিক জিনিসগুলো বলে রাখছি, তোমরা বুঝাবে। কমন নাউন হচ্ছে কি পুরো টোটাল ক্লাসটাকে বোঝাবে, নট এ পার্টিকুলার। প্রপার নাউনকে পার্টিকুলার বা স্পেসিফিক বোঝায়, কমন নাউন হচ্ছে পুরো টোটাল ক্লাসটাকে বোঝায়। বয় মিনস নট এ পার্টিকুলার বয়, পুরো টোটাল বয় ক্লাসটাকে বোঝাচ্ছে। কাউ, ঠিক আছে, চেয়ার টেবিল যা কিছু আমরা দেখতে পাচ্ছি, উইল টাচ উই ফিল, ফিল কথায় যখন এটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের উল্টো হচ্ছে এগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা টাচ করতে পারি না, দেখতে পাই না, কিন্তু এখানে আমরা দেখতে পাবো, টাচ করতে পারবো। এগুলো হচ্ছে সেজন্য কমন। কমন বা মেটেরিয়াল বা প্রপার সবই। মেটেরিয়াল নাউন কোন একটা মেটেরিয়াল বোঝাবে। ধরো একটা চেয়ার, চেয়ারটা কমন নাউন, কিন্তু চেয়ারটা ধরো কাঠের হতে পারে, উড, তাহলে উডটা হয়ে গেল ম্যাটেরিয়াল। ঠিক আছে, ধরো রিভার, রিভারটা হচ্ছে কমন নাউন, নট এ পার্টিকুলার রিভার, সমস্ত রিভারকে বোঝাচ্ছে, সেজন্য ওটা কমন নাউন। কিন্তু রিভারে ধরো ওয়াটার আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ধরো একটা টেম্পল, টেম্পলটা হচ্ছে কমন নাউন, সামথিং দ্যাট মেডস অফ, সেটা হচ্ছে ধরো স্টোন, স্টোনটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো এইভাবে কমনের সাথে ম্যাটেরিয়ালটা কানেক্টেড আছে, তাহলে এটা বুঝে গেছে। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মিন্স কালেকশন বোঝাবে। কালেকটিভ নাউনের একটা পিডিএফ তোমাদেরকে আমি ফরওয়ার্ড করে দেবো। প্র্যাকটিস সেটে যেটা থাকছে এটাতেও কিছু কালেকটিভ নাউনের আছে, তাছাড়াও আলাদা একটা কালেকটিভ নাউনের পিডিএফ আছে যেগুলো কালেকটিভ নাউন নিয়ে ডিসকাস আছে। ধরো এ প্রাইড অফ লায়ন, এ প্রাইড অফ লায়ন, এ লিটার অফ কিটেন্স, এগুলো অনেক সময় থাকে, ভুল থাকে, ধরো এরর্স ডিটেকশনের মধ্যেও থাকে অনেক সময়। এবং আফটার কালেকটিভ নাউন উই নেভার ইউজড, কখনো প্লুরাল ভার্ব বসে না। ঠিক আছে, কালেকটিভ নাউনের পর প্লুরাল ভার্ব বসে না। কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে। কেন বসে? কালেকটিভ মিন্স কালেকশন, একসাথে একটা গ্রুপকে বোঝাচ্ছি। ইউনিটারি সেন্স, সিঙ্গেল আইডিয়াকে বোঝাচ্ছে, এই জন্য কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে। অনেক সময় ডিভাইডেড সেন্স বোঝাতে পারে, যেমন অনেক এক্সাম্পল আছে আমি পরে বলছি। দ্য কমিটি হ্যাজ ডিভাইডেড, দ্য কমিটি হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। কমিটির প্রত্যেকটা মেম্বার্স এর, এখানে কমিটি মিন্স দ্য কমিটি মেম্বার্সদেরকে বোঝাচ্ছে। দেখো এগুলো মুছে দিচ্ছি। কালেকটিভ নাউন থেকে কিরকম কোয়েশ্চেন আসে দেখো, এরকম পরীক্ষাতে আসে। দ্য কমিটি হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন, ওপিনিয়ন্স, ডিফারেন্ট ওপিনিয়ন্স। এখানে হ্যাভ, হ্যাভটা কি প্লুরাল ভার্ব, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব, এখানে কমিটিটা কি প্লুরাল সাবজেক্ট, এখানে ভার্বটা হয়ে গেল প্লুরাল। কিন্তু এখানে কমিটি যদি ওপিনিয়নটা একই নাম হতো, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড, হ্যাজ ডিসাইডেড টু অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। ঠিক আছে, অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, ধরো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ডিসাইড করা হবে, তখন কমিটির পরে হ্যাজ। তাহলে নর্মালি কালেকটিভ নাউনের পর, কমিটি টু দ্য কালেকটিভ নাউন, একজন মিলে কমিটি হয় কি, তাহলে কালেকটিভ বোঝাচ্ছে এটা কালেকটিভ নাউন। কমিটি কালেকটিভ নাউনের পর একটা সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু যখন সেটা প্লুরাল সেন্স বোঝাবে তখন সেটার উপর প্লুরাল ভার্ব বসছে। ধরো দ্য জুরি হ্যাজ ডিসাইডেড, দ্য জুরি হ্যাজ ডিফারেন্ট অপিনিয়ন, যখন তখন জুরির পরে হ্যাভ বসে। জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন। জুরি মিনস এ গ্রুপ অফ জাজেস। ধরো হাইকোর্টের অনেকজন জাজ আছেন একটা টেবিলে, জাজের বেঞ্চ হয়, সে বেঞ্চে ধরো 10 জন মেম্বার আছে, তো সবার অপিনিয়ন আলাদা, তখন আমরা হ্যাভ ইউজ করব। আর যখন সবাই মিলে একটাই জাজমেন্ট দিচ্ছে বা সবাই মিলে একটাই ভার্ডিক্ট দিচ্ছে কোন একটা রায়, তখন সেটা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তাহলে
টেন্সটা বুঝতে হবে, সেটা সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে, সেই অনুযায়ী ভার্ব হবে। তাহলে সাবজেক্ট কে দেখে ভার্ব হবে। এবং আমি জাস্ট বলে রাখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন একবার বলে দিচ্ছি, felt only ক্যাটাগরির মধ্যে পড়বে। we feel but we cannot touch and see. abstract noun forms by adding some suffix. abstract noun কখনো প্লুরাল হয় না। কোন নাউন abstract noun কোন কমন নাউন থেকে হয়, কোন অ্যাডজেক্টিভ থেকে হয়, কোন তোমার ভার্ব থেকে হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এই ফরমেশন গুলো হয় যদি কোনো পার্টস অফ স্পিচ থেকে, অ্যাডজেক্টিভ থেকে, না ভার্ব থেকে চেঞ্জ হয় নাউনে, সবগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় সাফিক্স যোগ করে হবে। কালেকটিভ নাউন কালেকশন বোঝাবে। ম্যাটেরিয়াল নাউন কি বললাম, সামথিং মেড অফ, ওটা কমন নাউনের সাথে কানেক্টেড করে দেখালাম। প্রপার নাউন থেকে দুটো জিনিস বলে দিলাম, কখন আমরা ইউজ করব না আর্টিকেলস তার আগে। আর প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটারস। এটা হচ্ছে বেসিক একটা নাউনের তো কনসেপ্ট। তোমরা নাউনের প্র্যাকটিস সেটটা করো, পরের দিন ওটা নিয়ে আবার ডিসকাস করব। তাহলে নাউন থেকে বেসিক জিনিসটা বলে দিলাম। এরপর হচ্ছে নাউন নাম্বারস এর যে জায়গাটা বলছিলাম, সেই নাউন নাম্বারস হচ্ছে, বুঝতে পারছো তো যেটুকু বলা হচ্ছে? বলো সায়ন, বুঝতে পারছো? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? তাহলে তোমার এক বছরও শেষ করা যাবে না। তাড়াতাড়ি কিছু হয়নি, ঠিক আছে? বেসিক জিনিস বলছি, এগুলো তাড়াতাড়ি একটু বলছি, কাজটা আরেকবার দেখবে ঘরে। দেখো নাউন নাম্বার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা প্লুরাল। এগুলো আমরা ছোট থেকে জানি। তাহলে যেগুলো ছোট থেকে জানি সেগুলো তোমাদের এখন আর আসবে না পরীক্ষাতে। বয় থেকে বয়েস হয়, গ্লাস থেকে গ্লাসেস হয়, মসকুইটো থেকে মসকুইটোস হয়, ওগুলো কিন্তু আসবে না। তাহলে কোন জায়গাগুলো আসবে? যেমন ধরো একটা এক্সাম্পল আগের দিন লিখছিলাম, কি লিখছিলাম এক্সাম্পলটা মনে পড়ছে না। এক্সাম্পলটা কি ছিল? ক্রাইটেরিয়ান, ঠিক ক্রাইটেরিয়া বলছিলাম। এই ক্রাইটেরিয়ান ওয়ার্ডটা ছিল। ক্রাইটেরিয়ান হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। যেমন ধরো ক্রাইসিস, ক্রাইসিস থেকে হচ্ছে ক্রাইসিস। অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস। ডেটাম, ডেটাম থেকে হচ্ছে ডেটা। এগুলো আরো কয়েকটা আছে, যেমন ধরো বেসিস থেকে বেসিস, ঠিক আছে? ডেটাম থেকে ডেটা, মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডাম। তারপর ধরো সিলেবাস, সিলেবাস থেকে সিলেবি হতে পারে, ঠিক আছে? ফর্মুলা, ফর্মুলা থেকে ফর্মুলা হতে পারে, আর ফর্মুলাজও হতে পারে। যেমন ধরো ব্রাদার, ব্রাদার থেকে দুটো হয়, একটা হচ্ছে ব্রাদার্স, এস যোগ হবে, আর একটা হচ্ছে ব্রেথরেন। ব্রেথরেন মানে কি? ব্রাদার থেকে দুটো প্লুরাল হয়, একটা ব্রাদার্স হয়, একটা ব্রেথরেন হয়। ইন্ডেক্স থেকে হয় একটা ইন্ডেক্সেস, ইন্ডেক্স, ইন্ডেক্স থেকে হবে ইন্ডেক্সেস, আর একটা হচ্ছে ইন্ডিসেস। এবার রেডিয়াস থেকে কি হবে? হ্যাঁ, একটা না দুটো? ক্যাকটাস থেকে কি হবে? ক্যাকটি, ঠিক আছে। রেডিয়াস থেকে রেডি, ক্যাকটাস থেকে ক্যাকটি, ইন্ডেক্স থেকে ইন্ডিসেস, ইন্ডিসেস, ব্রাদার থেকে ব্রেথরেন। দেখো এটা হচ্ছে ব্রাদার্স যখন হচ্ছে সেটা নিজের ভাই, ঠিক আছে? আর ব্রেথরেন হচ্ছে সোসাইটির এনি ব্রাদার, দাদা ভাই, এগুলোকে কি বলা হয়? ব্রেথরেন বলা হয়, ঠিক আছে? মনে থাকবে এরপর। এরকম ভাবে কিছু সিঙ্গুলার করে আছে। যেমন ধরো ফেনোমেনা, ফেনোমেনন সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ফেনোমেনা। তারপর কিছু ইয়ে আছে তোমার, হাইফেনেটেড নাউন, যেমন ধরো স্বনির্ল, এটা প্লুরাল করলে কি হবে? সনশীল। শেষে যোগ হবে না, ঠিক আছে? এখানে ধরো এস লিখে আমি কেটে দিলাম।
ব্রাদার ইন ল থেকে ব্রাদার্স ইন ল, কমান্ডার ইন চিফ থেকে কমান্ডার্স ইন চিফ। তারপর ধরো এরকম মেন ম্যান নার্স, এটা কি হবে? ম্যানটা মেন হবে, নার্স থেকে নার্সেস হবে। কেন হবে? যখন কোনো কিছুর সাথে একটা প্রফেশন অ্যাড হবে তখন দুটোই প্লুরাল হবে। যদি কোনো সময় কোনো প্রফেশন যুক্ত হয় তখন সেখানে দুটোই প্লুরাল হবে। ঠিক আছে, তখন দুটোই প্লুরাল হবে। যেমন ধরো ম্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তখন মেন থেকে মেন হয়ে যাবে, ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার্স হয়ে যাবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে এইরকম একটা লিস্ট আছে, তোমাদেরকে আমি সেই লিস্টটা পাঠাবো গ্রুপে। ঠিক আছে, তো এটা বেসিক একটা জিনিস। এগুলো সিঙ্গুলার প্লুরাল, এরকম সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম এগুলো করবে, তাহলে তোমার নাউন নাম্বার থেকে কোশ্চেন আমি আজকে চলো প্র্যাকটিস সেটা দেখাচ্ছি। দেখো, কোয়ালিটি অফ ম্যাঙ্গোজ, ফার্স্ট কোশ্চেন, দ্য কোয়ালিটিজ অফ ম্যাঙ্গোজ, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোজ। প্র্যাকটিস সেট 1 প্রথম কয়েকটা কোশ্চেন দেখো, খুব সহজে জিনিসগুলো আমরা করতে পারবো। সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট আছে, সাবজেক্ট দেখে পরে আমরা ভার্ব বসাবো। ঠিক আছে, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ আর ইজ হবে, এটা আর হবে না, কারণ দেখো তো বলছি। Quality of mangoes. The quality of the mangoes is not good. এখানে আটটা হচ্ছে না। হ্যাঁ, তো এটার জন্যই তো করতে হবে। দেখো, আগের দিন আমি ক্লাসে একটা কি বলছিলাম না, দ্য পিপল অফ বিহার আর ভেরি ল্যাবোরিয়াস। এখানে দেখো আর কেন হচ্ছে, বিহার তো সিঙ্গুলার, তাই তো, মন দিয়ে শোনো, বিহারটা সিঙ্গুলার, তাহলে আর কেন? দেখো মনে রাখবে, এই প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরা হয়, প্রিপোজিশনের আগেরটাকে সবসময় সাবজেক্ট ধরা হয়। পিপল, পুলিশ, এগুলো সবসময় হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য এখানে ভার্বটা আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি। ঠিক আছে, এরপর এখানে ম্যাঙ্গোজটা হচ্ছে প্লুরাল, কিন্তু এটাকে সাবজেক্ট ধরবো না, আমরা কোয়ালিটিটাকে না সাবজেক্ট ধরবো। কোয়ালিটি মিনস এটা সিঙ্গেল একটা আইডিয়াকে বোঝাচ্ছে, সিঙ্গুলার সেন্সে বোঝাচ্ছে, এই জন্য এটা ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। এখানে এইগুলোর কোনো গুরুত্ব নেই। এখানে এখানে দেখে প্রথমে কোয়ালিটিকে দেখে আমরা ইউজ করলাম। ঠিক আছে, পরে আরো দেখো এক্সাম্পল পাবে, চিন্তার কোনো কারণে প্রচুর এক্সাম্পল আছে যেখানে তোমার সব এগুলো পেয়ে যাবে। তারপর দেখো, হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দেখো এটা আমি বলে রাখছি, হার্ডলি, হার্ডলি, স্ক্যারসলি, তারপর এই ওয়ার্ড গুলো সবসময় নেগেটিভ অর্থে ইউজ হয়। হার্ডলি নেগেটিভ অর্থে ইউজ হয়, এটা মনে রাখবে, এটা আলাদা ভাবে। কিন্তু হার্ডলি আর সাথে হোয়েন যায়, হার্ডলির সাথে কখনো দেন যায় না। হোয়েন, হার্ডলির সাথে হোয়েন যায়, হার্ডলি হোয়েন ডট 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 হোয়েন। এটা হচ্ছে একটা কনজাংশন, যে কনজাংশনটার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন, এই কোরিলেটিভ কনজাংশনটা সবসময় কি হার্ডলির সাথে ওয়েন হয়, বোথের সাথে এন্ড হয়, ঠিক আছে, নিদারের সাথে নর হয়, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হয়, এগুলো সব কনজাংশন বাবা। অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ এন্ড, নিদার নর, এদার অর, এগুলো সব কনজাংশন, এগুলো কোরিলেটিভ কনজাংশন। কি বললাম? কোরিলেটিভ কনজাংশন। তাহলে হার্ডলির সাথে কে যায়? হোয়েন যায়। হার্ডলির সাথে কখনো দেন বা দেন যাবে না। ঠিক আছে, তাহলে ওই জায়গাটায় ভুল আছে, হোয়েন যে হবে ওটা দেনের জায়গায় হোয়েন হবে। আরেকটা জিনিস কি, ওখানে দেখো দেন আছে, THAN আছে। দেন সবসময় একটা কম্পারিজন ক্রিয়েট করে। বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে রাখো, তুমি পরীক্ষাতে এমনি করতে পারবে। দেন হচ্ছে কম্পারেটিভ মার্কার। আমি যে জিনিসগুলো মনে রাখতে বলবো সেগুলো জানবে যে খুব সহজ জিনিস, মনে রাখা যাবে, গল্পের মতো করে মনে রাখা যাবে। দেন হচ্ছে কম্পারেটিভ মার্কার।
সব সময় এটা কম্পারিজন করে, কম্পারিজন। কম্পারিজন মানে তুলনা। কম্পারিজন মানে কি বললাম? তুলনা, দুটো জিনিসের মধ্যে তুলনা করে। দেন, THAN। আর THEN মানে কি? দেন মানে পরে, নেক্সট, তাই তো? তাহলে দেন কে লিখে রাখবে কম্পারেটিভ মার্কার। সব সময় দেন কম্পারেটিভ মার্কার হয়, কম্পারেটিভ মার্কার। এ সবসময় কম্পারিজন মার্ক করে। একে দেখে আমরা বুঝে যাবো যে সবসময় কম্পারিজন করবে। দুটো ওয়ার্ড দিয়ে কম্পারিজন হয়, দেখবে, লাইক আর অ্যাজ। অনেক সময় এসএসসির কোশ্চেনে থাকে লাইক আর অ্যাজ দিয়ে দিল, বলবে যে এটা কি ধরনের ফিগার অফ স্পিচের এক্সাম্পল। মনে রাখবে লাইক অ্যাজ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা হচ্ছে এক্সাম্পল অফ সিমিলি। এক্সাম্পল অফ সিমিলি, সিমিলি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। যেমন যেমন আমরা, ধরো মেয়েরা কি ভালো লাগার জন্য আমরা বিভিন্ন কসমেটিক্স ইউজ করে, ফিগার অফ স্পিচ সেই ধরনের অলংকার, যে অলংকারটা ইউজ করা হয় একটা কবিতা, একটা লেখা সুন্দর লাগার জন্য, ভালো লাগার জন্য, যাতে পড়ে কবিতাটা রিডারদের ভালো লাগে, তার জন্য বিভিন্ন কবি এই সিমিলি, এই লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করে। তোমার পাশের বাড়ির ছেলেটার সাথে তোমার তুলনা করলে এত দূরে পড়া হতো না, তোমার বাড়ির লোকজন না তুলনা করতো যে দেখো কত ভালো পড়াশোনা করে, তুই করছিস না। এই তুলনাটা আমরা সব দিনে ছোট থেকে শুনে এসেছি। এটাতে অনেক সময় কাজ হয়, পড়তে মন যায়, কষ্ট করে বসতে হয় পড়তে। তো এখন আর ওই সব কিছু নেই। এখন আমরা ম্যাচিওর হয়ে গেছি, এখন নিজের কাজটা নিজে করতে হবে। এবং আমাদের এটা প্রাইমারি ফোকাস থাকবে পড়াটা। এখন প্রাইমারি নিড, যতদিন না তুমি পাচ্ছ ততদিন এটা হবে প্রাইমারি, সেকেন্ডারি নয়। প্রাইমারি মানে যেটা ছাড়া তোমার চলবে না, ঠিক আছে? এটা করতেই হবে এনি হাউ। দেখো লাইক আর অ্যাজ, পড়ার মধ্যে অনেক বাধা আসছে, তুমি যাতে পড়া না হয় তার জন্য অনেক বাধা আসছে, ঠিক আছে? সেগুলোকে ওভারকাম তোমার হচ্ছে চ্যালেঞ্জ। অনেকজনকে আমি দেখেছি, মানে আমার আগের ব্যাচে, তোমাদের আগের দিন কি বলছিলাম মনে হয়, যে একটা মেয়ে বিয়ের 7 বছর পরে পড়া শুরু করে কম্পিটিটিভ, এবং সেও সফল হয়, ঠিক আছে? আমার ব্যাচে পড়তো, ঠিক আছে? 7 বছর পর বিয়ের পরে পড়তে পারেনি, তার আগে ভালো স্টুডেন্ট ছিল, স্বপ্ন ছিল জীবনে কিছু করব, কিন্তু সে পড়তে পারেনি। তো তারপর 7 বছর পরেও পড়া শুরু করে, ঠিক আছে? তো আমার থেকে অনেক বড়, ঠিক আছে, আমার ক্লাস করতো, এবং তারপর ইয়েটাতে পেয়েছে, ওই আগের ICDS টাতে পেয়েছে, সুপারভাইজারটাতে, অনেক আগে পড়তো। তো কিছু 1 বছরের মতো পড়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, লাইক অ্যাজ এই দুটো কম্পারিজন, তুলনা করতে ইউজ করা হয়, যেটা হচ্ছে সিমিলি। সিমিলি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যে অলংকারটা কোনো কম্পারিজন বোঝাতে ইউজ হয়। তাহলে মনে রাখবে এটা, এগুলো কোনো সময় দিয়ে দেয়। তা তুলনা লাইক অ্যাজ দিয়ে সবসময় হয়, দুটো ওয়ার্ড দিয়ে। এছাড়াও অনেক ইনার মিনিং থাকে, তুলনা করা হয়, সেগুলোর দরকার নেই তোমাদের জানার। তাহলে দেখো, সাবজেক্ট কে দেখে পরে ভার্ব বসছে, এখানে কোয়ালিটি কে দেখে এখানে ইজ বসলো, এখানে আমরা কনজাংশন ইউজ করলাম, যেটা হার্ডলি এর সাথে হোয়েন বসছে, এটা হচ্ছে একটা কনজাংশন। পরের কোশ্চেন দেখো, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড। দেখো, কোশ্চেন গুলো অনেকেই করে দিতে পারবে, কিন্তু আমি সহজ কোশ্চেন কেন রেখেছি, কারণ এটা থ্রু দিয়ে তোমাদেরকে রুলস গুলোর সাথে পরিচিত করাবো, যাতে তোমরা দেখেই বুঝতে পেরে যাও যে এটার সাথে এটা বসছে, এটার সাথে সিঙ্গুলার বসবে। মনে রাখবে, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ, যাই কিছু থাক, তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব হবে ইচ অফ, এভরি অফ, ইদার অফ। নোটসটা দেওয়া হয়েছে মানে কি, নোটসটা যারা অফলাইন আছে, নোটস পাশে পাশে সব সময় লিখে রাখবে, যে রুলস গুলো বলছি সেগুলো সাথে সাথে লিখবে। এটা তোমার একটা অ্যাসেট তৈরি হবে, পরবর্তী ক্ষেত্রে যখন তুমি রিভিশন করবে না, সেগুলো তোমার খুব কাজে লাগবে। ইচ অফ, এভরি অফ, ইদার অফ, এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস একটা একটা। নিদার অফ, ঠিক আছে? এগুলোর পর সব সময় সিঙ্গুলার ভার্ব বসে, সেগুলোর পর সব সময় সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে আমরা বুঝে গেছি ওখানে হ্যাভ হবে না, ওখানে হ্যাজ হবে, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেনটা দেখো, দা সিনারিজ অফ দ্য হিল স্টেশন।
তারপর কি আছে? অ্যাট্রাক্টেড। দুটো ভুল আছে, তুমি যেটা বলছো টুরিস্টটা ভুল আছে। অ্যাট্রাক্টেড মেনি টুরিস্ট, এই টুরিস্টটা টুরিস্ট হবে প্রথমত। 2 নম্বর হচ্ছে এই সিনারিজ, এটা সিনারিজ হবে না, এটা সিনারি হবে। একটু আগে বলছিলাম না, অ্যাবস্ট্রাক্ট নাউন নেভার প্লুরালাইজড। এই রুলস গুলো সাথে সাথে লিখতে হবে, নোটসটা পেছনের নিচে নিচে ছোট করে। অ্যাবস্ট্রাক্ট নাউন নেভার প্লুরালাইজড। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সিনারিটা সিনারিজ হবে না, এটা সিনারি হবে। এবং এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা প্লুরাল হবে না। এবং অ্যাবস্ট্রাক্ট, এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। কেমন ধরো আনকাউন্টেবল নাউন আছে, যেমন ধরো ফার্নিচার, ফার্নিচার। ইনফরমেশন, অ্যাডভাইস, অ্যাডভাইস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, এগুলোর সাথে তুমি যদি এস যোগ করে দাও তাহলে ভুল হয়ে গেল। বুঝতে পেরেছো? এগুলোর সাথে কখনো এস যোগ হবে না। এগুলোকে প্লুরাল করতে গেলে এ পিস অফ ফার্নিচার লিখতে হবে, এস পিস অফ ফার্নিচার। এ পিস অফ অ্যাডভাইস, ঠিক আছে, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ ফার্নিচার, এরকম লিখতে হবে। এ স্ট্র্যান্ড অফ হেয়ার, এরকম ভাবে লিখতে হবে। হেয়ার হয় না, এ সোপস হয় না, এগুলো হয় না প্লুরাল ফর্ম। টুরিস্ট এখানে মেনি, সবসময় মনে রাখবে মেনি আর মাচ, এই দুটো জিনিস হচ্ছে তোমার, এগুলো অ্যাডজেক্টিভ। মেনি মাচ কোন নাউনের আগে বসে তো, তার মানে কি অ্যাডজেক্টিভ তো। বুঝে বুঝে পড়তে হবে, গ্রামারটাকে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে তুমি মনে রাখতে পারবে না এবং তোমার ইন্টারেস্ট আসবে না। কোনটা কি ফর্মে আছে, কোনটা কোন পার্টস অফ স্পিচ, বুঝে বুঝে পড়তে হবে। এখানে সিনারিজটা হচ্ছে, আমি কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন সিনারি, এটা হচ্ছে অ্যাকচুয়াল, কিন্তু এটাকে আমরা প্লুরাল করতে পারবো না, সিনারিজ করতে পারবো। এটা কখনো প্লুরাল করা যায় না, কারণ হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন, সিনারি। এইরকম কিছু আনকাউন্টেবল নাউনের কথা আমি বললাম, যেগুলো হচ্ছে ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস। সবসময় একটা কোশ্চেনের সাথে রিলেট কিছু করতে পারছো কিনা সেটার দিকে গুরুত্ব দিতে হবে, কারণ কম্পিটিটিভে তুমি লিঙ্ক করে না পড়তে শিখলে তুমি মনে রাখতে পারবে না। তাহলে লিঙ্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো একটা আনকাউন্টেবল নাউনের সাথে তোমাকে আমি 3টে এক্সাম্পল দিলাম, এবং সাথে এগুলো অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, সেটা বুঝতে হবে। তারপর দেখো, neither the manager nor his assistants was present. এখানে রুলসটা হচ্ছে, এখানে এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টাল কোশ্চেন। নিদার নর দিয়ে যদি সেন্টেন্স থাকে, তাহলে সেই সেন্টেন্সে নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে, নিদার এরকম ডট ডট দিয়ে নর লিখবে, তারপরে যে ভার্বটা হবে, ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড সাবজেক্ট, অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। না, যেখানে ভার্বটা বসেছে তার পাশে যে সাবজেক্টটা থাকবে সেটাকে নিয়ারেস্ট বলবে তো। তাহলে দেখো এখানে কোন সাবজেক্টটা আছে সামনে, অ্যাসিস্ট্যান্স, তাই তো, অ্যাসিস্ট্যান্স আছে নরের পর, দেখো অ্যাসিস্ট্যান্স আছে, নিদারের আগে কি আছে দেখার দরকার নেই, অ্যাসিস্ট্যান্স আছে তো নিয়ারেস্ট, তাহলে সেই জন্য তারপরে প্লুরাল ভার্ব বসবে, মানে ওয়াজ হবে না, ওয়ের হবে। তাহলে এই রুলসটা মনে রাখতে হবে যে নিদার নর দিয়ে সেন্টেন্স শুরু থাকলে, সেন্টেন্স থাকলে, নিদার অফ বলিনি কিন্তু, আগের সেন্টেন্সে কি বলছিলাম, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ, এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু ইদার অর নিদার নর যদি থাকে, এগুলো দিয়ে সেন্টেন্স হয়, তাহলে নরের পর বা অ্যাকচুয়ালি ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে, নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে ভার্ব, ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে
ভার্ব হবে। রুলস গুলোর সাথে সাথে লিখবে, এগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস। প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিসের মধ্য দিয়ে তুমি যখনই বিভিন্ন কোয়েশ্চেন পাবে তোমার মধ্যে কনফিডেন্স হয়ে যাবে। ঠিক আছে, তুমি ধরো একটা গাড়ি চালাতে শিখতে চাইছো, তুমি ফোর হুইলার জানো না, তুমি ইউটিউবে যদি ভিডিও দেখো কি করে শিখবো, না প্র্যাকটিক্যালি না মাঠে নেমে, তাহলে তোমার ভিডিও দেখে দেখেই সময় কেটে যাবে কিন্তু তুমি শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যালি তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিস করলেই তুমি পারফেক্ট জায়গাতে চলে যাবে। ঠিক আছে, ক্লাস প্র্যাকটিসের সাথে সাথে তুমি দেখবে অনেক শিখে গেছো, কারণ পরীক্ষাগুলো তো ধরো আমার সিলেবাস করতে 3-4 মাস সময় লাগবে সবকিছু শেষ করতে, তাহলে সেখানে তোমাকে যদি ধরো 1 মাসের মধ্যে আরো পরীক্ষা হয় কিছু, সেই জায়গাতে তোমাকে প্র্যাকটিসটা বাঁচাবে। ঠিক আছে, কিছু জিনিস তুমি এখান থেকে পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। এরপর দেখো, এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে। এই নাম্বার অফ, এটাও কিন্তু একটু এক্সেপশনাল, ইংলিশ সাবজেক্টে এক্সেপশনাল। এই নাম্বার অফ থাকলে প্লুরাল ভার্ব হবে, আর অ্যাবসেন্ট। এই নাম্বার অফ সব সময় দেখবে একটা জিনিস দেখবে, যদি সুপারলেটিভ নাউন হয়, ওয়ান অফ দা বেস্ট, এখানে বয় লেখা যাবে না। তো রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়, রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় তখন হবে না, বয়েজ হবে। সেই একই রকম ভাবে এখানে এই নাম্বার অফ স্টুডেন্টস, এটা মনে রাখতে হবে, নাম্বার অফ যদি থাকে তারপর সবসময় প্লুরাল নাউন নেবে এবং ভার্বটাও হয়ে যাবে প্লুরাল ভার্ব। ইজ হবে না, ওটা ইজ হবে, আর হবে। হ্যাঁ, ইজ হবে না, আর হবে, তাহলে ওটা আর হচ্ছে। এই নাম্বার অফ স্টুডেন্ট, এটা সবসময় প্লুরাল নাউনকে ফলো করবে এবং ভার্বটা হয়ে যাবে আর। তারপরে দেখো, আমি এক্সাম্পলটা দিয়েছিলাম একটু আগে, দ্য কমিটি, বলো তো এটা কি হবে? হচ্ছে, তাই তো? কেন হচ্ছে? প্লুরাল আইডিয়াকে বোঝাচ্ছে, তাই তো? প্লুরাল আইডিয়াকে বোঝাচ্ছে, তো কমিটির পরে এখানে আমরা হ্যাভ ইউজ করব। এখানে দেখো আইডিয়াটা কেমন, ডিসএগ্রি মানে কি রাজি নয় তারা, অ্যাগ্রি মানে কি রাজি হওয়া। তো কোনো কিছুতে তোমাকে কেউ কিছু একটা বললো, সেটা তুমি অ্যাগ্রি হলে, তাহলে সেটা হলো অ্যাগ্রি। অ্যাগ্রির অপোজিট হচ্ছে ডিসএগ্রি। তাহলে প্রত্যেককে নিজেদের মধ্যে তারা ডিসএগ্রি আছে, তাহলে কমিটি আলাদা আলাদা ডিফারেন্ট ওপিনিয়ন, একই নয়, তাহলে অ্যাগ্রি হতো, কিন্তু ডিসএগ্রি বলেছে, সেই কারণে আমরা প্লুরাল ভার্ব ইউজ করবো, তা কমিটি হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি রুলসটা কি বলছিলাম, দ্য কমিটি অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। রুলসটা মনে রাখবে, কালেকটিভ নাউনের পর কি বসে, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। কিন্তু এই কালেকটিভ নাউনটাকে যদি প্লুরাল আইডিয়াকে ডিফাইন করে, প্লুরাল আইডিয়া যদি বোঝায়, তাহলে কিন্তু প্লুরাল ভার্ব বসে। তাহলে এই রুলসটা মনে রাখতে হবে, কালেকটিভ নাউনের পর নরমালি কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। যদি কোনো কালেকটিভ নাউনের কোনো প্লুরাল আইডিয়াকে ডিফাইন করে, তারপরে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তারপরে কোশ্চেন, এটা সহজ আছে। হি ইজ মোর স্মার্টার দেন হার সিস্টার, কোন জায়গাটা ভুল আছে? দেখো খুব সহজ এক্সাম্পল দেওয়া হয়েছে প্রথম সেটটাতে। হুম, ঠিকই আছে। হুম, দেখো তুলনা করা হয়েছে। দেখো স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভের সবসময় ডিগ্রি চেঞ্জ হয়, কি বললাম? অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়, স্মার্ট, স্মার্টার আর স্মার্টেস্ট, তাই তো?
তাহলে এখানে মোর স্মার্টার লেখার দরকার আছে? স্মার্টার মানেই তো কম্পারেটিভ হয়ে গেল। তারপর আগে মোর, মনে রাখবে এই মোর মোস্ট কখন ইউজ হয়? যদি যে ওয়ার্ডটা আমরা পড়ছি সেই ওয়ার্ডটা উচ্চারণ করার সময় যদি 2 থেকে 2 এর বেশি সিলেবেল থাকে, 2 থেকে 2 এর বেশি, 2 or more syllabic word, 2 or more syllabic word হয়, তাহলে সেখানে আমরা মোর মোস্ট ইউজ করবো। যেমন বিউটিফুল, 1 2 3, 3টে সিলেবাল। বিউটিফুল উচ্চারণ করো, বিউটিফুল, কটা সিলেবাল আছে? 3টে সিলেবাল। তাহলে এর কম্পারেটিভ করলে কি করব? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আর যেগুলো একবারে উচ্চারণ করা যাবে, যেমন ধরো এখানে স্মার্ট ছিল, স্মার্ট, এটা সিলেবেলে ভাঙছে কি? ভাঙছে না। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। তাহলে সেইগুলোতে নর্মালি কি যোগ হয়? ইয়ার আর ইএসটি। আরেকটা জিনিস মনে রাখবে, এই ডিগ্রি চেঞ্জটা সব সময় কোনো অ্যাডজেক্টিভের সাথে হয়, কোনো অ্যাডজেক্টিভের সাথে যোগ হয়ে এই ডিগ্রি ফরমেশনটা হয়। ঠিক আছে, এখানে ওই ভুলটা রয়েছে যেখানে মোর স্মার্টার দেন, এখানে দেখো কম্পারেটিভ মার্কার আছে। এরকম একটা ডিগ্রি চেঞ্জ তোমাদেরকে দেখিয়ে রাখি, মনে পড়বে, ছোটবেলায় পড়েছো। যেমন যদি বলা হয় রাম ইজ টলার দেন শ্যাম, এটা কোন ডিগ্রিতে আছে বলো তো? বলো মনিকা, কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ আছে, এটাকে পজিটিভ করতে হবে। মিনিংটা থাকছে কি? কে লম্বা বেশি এখানে? রাম লম্বা, তাহলে এটা ঘুরিয়ে দিতে হবে। স্যাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম। শ্যাম রামের মতো অতটা লম্বা নয়। তার মানে কি? রাম লম্বা, একই থাকলো মিনিংটা। তাহলে এগুলো তো তখন ঘুরিয়ে দিতে হয়। ঠিক আছে, এরকম হবে। তাহলে কিছু এরকম তুমি যেটা বলছিলে সেটা এরকম হবে, দেখো সেইগুলোতে একটু আলাদা হয়। যেমন ধরো গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট রিভার ইন ইন্ডিয়া, এটাকে পজিটিভ করলে কি হবে? কম্পারেটিভে কি হবে বলো, সহজ। গঙ্গা ইজ হোলিয়ার, হোলিয়েস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? হোলিয়ার। গঙ্গা ইজ হোলিয়ার, তখন একটা দেন চলে আসবে, দেন এনি আদার, দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। এটা হলে কি হবে পজিটিভে? নো আদার রিভার ইজ অ্যাজ হোলি অ্যাজ গঙ্গা, এরকম হয়। ঠিক আছে, চলো ওইগুলো বললে আরো গল্প বাড়বে। এটা ওয়ান অফ দা দিয়ে আর একটা হয়, একটা বলেই দিই। ওয়ান অফ দা দিয়ে যখন বলছিলাম, সেটা এরও দরকার হবে। রাম ইজ ওয়ান অফ দা টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ধরো ওয়ান অফ দা থাকলে তারপরে যে অ্যাডজেক্টিভটা বসবে সবসময় ওয়ান অফ দা টলেস্ট বয়েজ হবে, প্লুরাল হবে। এটার পরে সবসময় প্লুরাল হবে, ওয়ান অফ দা টলেস্ট বয়েজ। ওয়ান অফ দা মানে কি? অনেকের মধ্যে একজন, মানে অনেকজন টলেস্ট বয় আছে, তার মধ্যে রাম একজন হচ্ছে ওয়ান অফ দা। এ কিন্তু লম্বা নয়। শুধু যদি সবার থেকে লম্বা হতো তাহলে ওয়ান অফ দ্যাটা আমরা ইউজ করতাম না, তখন বলতাম রাম ইজ দ্য টলেস্ট বয়, রাম হচ্ছে সব থেকে লম্বা। মিনিং গুলো বোঝো, ওয়ান অফ দা মানে কি? অনেকগুলো টলেস্ট বয় আছে, তার মধ্যে রাম একজন। ঠিক আছে, তাহলে এরপরে যে নাউনটা বসবে সেই নাউনটা প্লুরাল নাউন হবে। ঠিক আছে, এরপর এগুলোকে যখন পজিটিভ করতে হয় তখন ভ্যারি ফিউ নিয়ে আসতে হয়। ভ্যারি ফিউ টলেস্ট বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম, মানে খুব কম সংখ্যক টলেস্ট বয় আছে রামের মতো। ঠিক আছে, চলো কোশ্চেনে চলো।
ওয়ান অফ দা ছিল সেই জন্য ওটা বলে দিলাম। বেস্ট বয় হবে না, বেস্ট প্লেয়ার হবে না, ওটা দেখো একটা কোশ্চেন আছে তারপরে, ওটা প্লেয়ার্স হবে। দেখো ওইটার সাথে রুলসটা বলে দেওয়া হলো, ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স হবে। ঠিক আছে, আফটার ওয়ান অফ দা উই ইউজ প্লুরাল ভার্ব, এটুকু মনে রাখতে হবে। তারপরটা দেখো বলে দিয়েছি আমি, করতে পারবে। তা পুলিশ হ্যাভ হবে, পুলিশ পিপল এগুলো সব প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল নাউন ইউজ হবে। নো সুনার হ্যাড হি হবে, হি হ্যাড হবে না, ওটা ঘুরিয়ে লেখা আছে। নো সুনার হ্যাড হি লেখা আছে, ওটা হি হ্যাড হবে। অ্যাকচুয়ালি দেখো এটা বলে রাখি, নো সুনার এর পরে হ্যাড বসে, ঠিক আছে। এই যে ঘুরিয়ে বলা আছে এটাকে বলা হয় ইনভার্সন। ওই যে যেমন সিমিলি বলছিলাম না, ফিগার অফ স্পিচ, অনেক সময় কবিতাতে বিভিন্ন কবি ঘুরিয়ে লেখে সেন্টেন্সটাকে, এটাকে বলা হয় ইনভার্সন। যে ভার্বটা, যে নাউনটা যার উপরে থাকা উচিত সেটা তার উপর থাকে না, ঘুরিয়ে থাকে, সেগুলোকে সেই জন্য বলা হয় ইনভার্সন বা হাইপার বেটন, আরেকটা নাম আছে, এটা জানতে হবে না, ঘুরিয়ে লেখা আছে এটুকু বুঝো। 10,000 রুপিস, খুব ফেভারিট কোয়েশ্চেন এসএসসির যে কোনো স্টাফ সিলেকশন পরীক্ষা। দেখো ড্যাশ 1 রুপি নোট কি বসবে বলতো? আর্টিকেল এ এন্ড বি এর মধ্যে আর্টিকেল কি বসবে? ড্যাশ ওয়ান আইড ম্যান, ড্যাশ ইউনিভার্সিটি, হ্যাঁ এন্ড বুঝবে না। ড্যাশ ইউজফুল থিং, ইংলিশ সাবজেক্টে খুব কনফিউজিং সাবজেক্ট, বলো সবগুলোতে কি বসবে? এটা মুছে দিলাম, বাকিগুলো সবগুলো কি বসবে? সবগুলাতে এ বসবে। ইউ, ইউ, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, ছোট সময় ক্লাস 5-এ পড়েছিলে, ইউ বা ওয়ার মতো যদি উচ্চারণ হয় তাহলে, মনে করে দেখছি না পুরোনো দিনের কথা, এ বসে। ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে, ইউ বলতে এটা কি বলেছিলে এটা দেখো বলা নেই, ইউ মানে উচ্চারণটা হচ্ছে ইউ, ঠিক আছে। তার মানে কি সাউন্ড আসছে? ওয়াই সাউন্ড আসছে, এটা দেখবে তোমাকে ছোট থেকে বলে, ওয়াই সাউন্ড, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড আমরা জানি, বিফোর কনসোনেন্ট সাউন্ড উই ইউজ এ, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসায়, ভাওয়েল সাউন্ডের আগে, নট ভাওয়েল। যদি কেউ ভুল বলে যে ভাওয়েলের আগে অ্যান বসে, তাহলে ভুল বলছে, ভাওয়েলের আগে কোন ভুল বসবে না, যেমন এটা তো, তাহলে তো আমরা অ্যান বসাতে পারতাম, তাহলে তো খুবই সহজ, তাহলে তো ক্লাস 3 এর কাছেও একই ব্যাপার, তোমার কাছেও একই ব্যাপার, ঠিক আছে। ওইরকম ভাবে তো হয় না, অ্যাকচুয়ালি ভাওয়েল সাউন্ডের আগে বসে, ছোটদেরকেও শিখিয়ে দেয়, ভুল শিখিয়ে দেয়, এটা খুব খারাপ জিনিস, যে বলতে হয় তাদেরকে ভাওয়েলের আগে বলে দেয়, এটা খুব খারাপ। ভাওয়েল সাউন্ডের আগে বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, আর ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। ইউনিভার্সিটি, ইউটা ওয়াই সাউন্ড আসছে, ওয়াইটা কনসোনেন্ট সাউন্ড, ওয়ান রুপি নোট, তাহলে এটা হচ্ছে A 1 রুপি নোট। ডাব্লু আসছে দেখো, 1 রুপি নোট, এখানে ডাব্লু সাউন্ড আসছে, ডাব্লুটা কি নাউন? কনসোনেন্ট সাউন্ড, তাহলে এই জন্য এগুলো তো আছে, এগুলো খুব পরীক্ষায় কমন কোশ্চেন, এইগুলো 1 রুপি নোট, 100, 1000, এখানে কি আছে দেখো 10,000, 10,000 রুপিস, এই 1,000, 100 এগুলো কখনো প্লুরাল হয় না। 100, 1000, ডজন, আগের ক্লাসে বলছিলাম, ডজন, 100, 1000 এগুলো কখনো প্লুরাল হয় না। ডজনস লিখতে পারবো না, রুপিটাকে রুপিস করা যেতে পারে, কিন্তু নাউনটা হয়ে যাবে সিঙ্গুলার। 10,000 রুপিস, টেনটা বলে দিচ্ছে তো, 10,000, 10, তার জন্য এটা হবে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে আর হবে না, ইজ হবে। দেখো 10,000 প্লুরাল নেই, বুঝতে পারছো, ওটা 10,000-এই আছে, এস যোগ নেই তো, তাহলে তো ওটা ভুল হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আর হবে না, ইজ হবে।
তারপরটা দেখো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে দিয়ে দিয়েছে। হি ইনসিস্টেড অন হবে, টু হবে না, সি ইনসিস্টেড অন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করাবো আস্তে আস্তে। দ্য ফার্নিচার ইন দ্য রুমস, কেন হবে? তাহলে ফার্নিচার ইন দা রুম, দেখো প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরা হচ্ছে, তোমরা নিজেই করতে পারবে এরপর। ফার্নিচারের আগেরটা, ফার্নিচারটা সাবজেক্ট হচ্ছে এখানে, ফার্নিচারটা কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব, তাহলে ওখানে আমরা আর বসাবো না, ইজ বসাবো। বুঝতে পেরেছো? তারপরে দেখো পরের পেজে, হ্যাঁ ডিড নট, বলো। কেন হবে না? কেন হবে না বলো? মনে রাখবে ডিড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, V1। ডিড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিড ইউ গো, তুমি কি যাবে? নট থাকলে ডিড এর পরে তো নট বসবে, কোন সময় শুধু নট বসবে কি? ধরো ডাজ নট, ধরো একটা সেন্টেন্স, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে কি করবে? যদি বলে এটাকে নেগেটিভ করতে, হি প্লেজ ফুটবলকে নেগেটিভ বানাও, কি করবে? ডিড নট, ডিড নট কেন করবে? ডিড কখন আসে? ডিড এর মাথাটা দিয়ে লেখা আছে স্ট্যাম্প দিয়ে যে তুমি পাস্ট, পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স আছে। প্লেস সাথে ভার্বের সাথে এস বাই এস কোন টেন্সে যোগ হয়? প্রেজেন্ট টেন্সে যোগ হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে করলে কাকে নিয়ে আসতে হয়? ডু বা ডাজ কে নিয়ে আসতে হয়। এখানে কোনটা আসবে বলো, কোনটা আসবে? ডু না ডাজ, কোনটা আছে বলো? যে, হ্যাঁ ডাজ যদি আসে, ডাজ কেন আসবে? যারা ডাজ বলছো কেন বলছো? সহজ, একদম সহজ, বললে বলবে আর কোনোদিন ভুলবে না। প্লের সাথে এস যোগ আছে, তাহলে এটা প্লুরাল আছে বলে বা এটা সিঙ্গুলার ভার্ব বলে, এটা অ্যাকচুয়ালি হিটা হচ্ছে, তোমরা পার্সন পড়েছো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হিটা কোন পার্সন? থার্ড পার্সন, সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর সবসময় ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, ক্লাস 5 এর রুলস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এরপর ব্যাপারটা হচ্ছে, এটা হি আছে বলে আমরা ডাজ কে নিয়ে আসবো। এটা যদি কোশ্চেন বানাতে হয় তাহলে কি লিখতাম? ডাজ হি প্লে, সে কি খেলে ফুটবল? ডাজ হি প্লে, এখানে হি আছে বলে আমরা ডাজ নিয়ে আসছি, কারণ হি এর পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এখানে প্লেজ আছে বলে এখানে আমরা ডাজ নিয়ে আসছি, তাহলে এখানে হি ডাজ নট প্লে ফুটবল। ঠিক আছে। আর ডিড কখন আসতো বলতো? এটা যদি প্লেড থাকতো, এটা যদি প্লেড থাকতো, ঠিক আছে, এটা যদি প্লেড থাকতো তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হতো। পরের কোশ্চেন দেখো। হ্যাঁ, হ্যাঁ একটু লাইভ আছে। হুম, পরে একটু পরে করছি। তারপর এটা এখন অনেক আগে শেষ করে দেওয়া যেত প্র্যাকটিস সেটটা। দ্য ডেটা ইজ নট রিলায়েবল, একটু আগে বলছিলাম দেখো, ডেটাটা কি নাউন? প্লুরাল নাউন, একটু আগে বলছিলাম না। আর সিঙ্গুলারটা কি বললাম? হুম, হুম, ডেটাম থেকে ডেটা, এটা মনে রাখবে। ডেটাম থেকে ডেটা, আমরা সবসময় সিঙ্গুলার থেকে প্লুরাল মনে রাখি তো, তাহলে ডেটাম থেকে ডেটা এরকম মনে রাখবে, তাহলে কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার ভুলে যাবে না। ডেটাম থেকে ডেটা, তাহলে ডেটাটা হচ্ছে প্লুরাল,
যেমন ধরো দা পোর আর হবে, এখানে একটা কোয়েশ্চেন মনে আছে, পরে পাবে, চিন্তা করো না। দা রিচ, আছে আছে পরে আছে, না আছে আছে পরের পেজে আছে, আমি দেখতে পেয়ে গেছি। এখন দেখো এটা করো, এখন এটা করো, ডেটাটা কি এখানে প্লুরাল, দা ডেটা মিনস এটা প্লুরাল আইডিয়াকে বোঝাচ্ছে, সেই জন্য ওখানে আর হবে। ঠিক আছে, এটা নিচে লিখে রাখবে, দা ডেটার নিচে প্লুরাল সাবজেক্ট, এরকম শর্টে লিখতে শিখো। পি ডট এস মানে কি প্লুরাল সাবজেক্ট, নিজে বুঝতে পারলেই তো হবে, কাউকে বোঝানোর দরকার নেই। তারপর হচ্ছে দেখো মাচ এফোর্টস হ্যাভ বিন মেড, এফোর্টসটা কাউন্টেবল কিন্তু প্লুরাল। ঠিক আছে, যে একটা তুমি কাজ করলে সেই কাজগুলো তুমি কাউন্ট করতে পারবে, এখানে মাচ হবে না, এখানে মেনি হবে। প্রথমটাই ভুল আছে, মেনি এফোর্টস হতে পারে, এফোর্টস করে তুমি এটা একটা বানিয়েছো, তাহলে মাছ এখানে হবে না। একটা জিনিস লিখে রাখতে পারো, মাছের পর আনকাউন্টেবল নাউন বসে, আর মেনির পর কাউন্টেবল নাউন বসে। মেনির পর, মাছের পর আনকাউন্টেবল নাউন, মেনির পর কাউন্টেবল নাউন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, সি ইজ ম্যারিড টু এ ডক্টর, উইথ হবে না টু হবে। ঠিক আছে, প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ম্যারিড টু হয়। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ হ্যাভ ইনক্রিজড, ওখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। দা নাম্বার অফ আর এ নাম্বার অফ এর মধ্যে ডিফারেন্স আছে, তোমাদের কোশ্চেন হওয়া উচিত ছিল যে স্যার একটু আগে বললেন যে এ নাম্বার অফ, আর এখন বলছে দা নাম্বার অফ, যে এটা ওখানে বললাম প্লুরাল আর এখানে কেন সিঙ্গুলার বলছি। এখানে দেখো দা নাম্বার অফ আছে, একটা জিনিস মনে রাখবে, দা হচ্ছে একটা ডেফিনাইট আর্টিকেল। কি বললাম? ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে কি নির্দিষ্ট করে কোনো জিনিসকে বলে। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকেন্সিজ দেখে তো তোমার ওখানে ভাগটা বসবে না, ওখানে দা নাম্বার কে দেখে বসবে, কারণ ভ্যাকেন্সিটা প্রিপোজিশনের আগেরটা আমি বলছিলাম যে সাবজেক্ট হবে, ওকে দেখে ভার্ব হবে। তাছাড়া ভ্যাকেন্সিজ কে দেখে বললে হ্যাভই হতো, এখানে হ্যাজ হবে। দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে, একটু আগেই বলছিলাম না, এই যে লেখাই আছে দেখো, ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ, এগুলোর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব বসে। ওয়ান অফ, এভরি অফ, ইচ অফ, এগুলোর পর সব সময় সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, আমি কতগুলো করে দিচ্ছি, এরপর বাকিগুলো তোমরা একটু করে আসবে যেগুলো পারবে, পরের পেজে দেখবে করতে পারবে। আমি কয়েকটা বলে দিচ্ছি আরো, নাহলে পরের দিন বলবো, সবগুলো তো হবে না মনে হচ্ছে। তারপর দেখো, পরে দেখো, এখন দেখতে হবে না। ওয়ান অফ থাকলে কি বললাম, সিঙ্গুলার ভার্ব বসবে। হি ইজ সুপিরিয়র দ্যান মি হবে না, সুপিরিয়র টু হয়। সাথে সাইডে এই জিনিসটা লিখে রাখো যেটা লিখছি, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, মাইনর টু, মেজর টু। ঠিক আছে, তারপর প্রেফার টু, এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। এন্ড আফটার দিস ল্যাটিন অ্যাডজেক্টিভস, এগুলোর পর সব সময় টু বসে। এগুলো সব হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, প্রেফার, মেজর, মাইনর, ইনফেরিয়র, সুপিরিয়র, এগুলোর পর টু বসে, এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। হুম, কোনটা? হ্যাঁ ফিউ হবে, ওটা ফিউটা হবে না, ওটা এটা ফিউয়ার হবে, কারণ ওখানে দেন আছে না, কম্পারেটিভ ফর্মে আছে, তার জন্য এটা ফিউয়ার বুকস হবে। কত জিনিস মাথায় রাখতে হয় একটা করতে গেলে, বুঝতে পারছো? পরে ওই যে দেন আছে, পরের কোয়েশ্চেন দেখো, সি ইজ লেস বুকস দেন
আই হ্যাভ, ওটা ফিউয়ার বুকস হবে, কারণ ফিউ থেকে ফিউয়ার হয় কম্পারেটিভ ফর্ম। আর ফিউ শুধু ফিউ বুকস হবে না, ওটাতে ফিউয়ার করছি কারণ কম্পারেটিভে দেখো দেন আছে, তাই তো? বুঝা গেছে? তারপরটা দেখো, এটা তো করলাম এখনই। প্রেফারটি, দেন কপি হবে না, প্রেফারের পর টু বসে। খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বললাম, এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভ, এগুলো তুমি পরীক্ষাতে পাবেই পাবে, মনে রাখতে হবে, মাথাতে সেভ করতে হবে জিনিসগুলো, মেমোরিতে। যেটা শিখছি সেটা ভুললে হবে না। এইটুকু করতে পারো যদি, আজকে যেটা পড়লাম সেটা যদি ভালো করে মনে রাখতে পারো আজকেরটা, পরের দিনকে, তাহলে দেখবে কিছুদিন, 2-3 মাস পড়ো, ও হয়ে গেছে অনেক কিছু। কিন্তু আজকের গুলো ভুললেই তো পরে আরো চাপ, আরো সময়টা বেড়ে যাবে, নাহলে তাড়াতাড়ি করা যেত। তা নিউজ আর হচ্ছে দেখো ইজ হয়, নিউজ দেখতে প্লুরালের মতো। যেমন কয়েকটা জিনিস বলছি দেখো, পলিটিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলো সাবজেক্ট। কিছু ডিজিজ নাম আছে, মিজলস, মামস। কিছু খেলার নাম আছে, বিলিয়ার্ডস, ডার্টস। দেখো এগুলো হচ্ছে প্লুরাল লুকিং নাউন, কি বললাম? প্লুরাল লুকিং নাউন। এই প্লুরাল লুকিং নাউন এর পর সব সময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, কারণ এগুলো অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো কি? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে নিউজ এর পর ইজ হবে, নিউজ ইজ গুড। ঠিক আছে, এই পর্যন্ত থাক, বাকিগুলো তোমরা করো। ঠিক আছে, কতগুলো কি করতে পারছো, যেগুলো পারবে করে নিয়ে আসবে। আমি তোমাদেরকে সিঙ্গুলার প্লুরাল পাঠিয়ে দিচ্ছি, আর নাউনের একটা প্র্যাকটিস সেট দিচ্ছি। ঠিক আছে, ওই প্র্যাকটিস সেটটা পড়ে আসো, করে আসো। ঠিক আছে, আর ওই সিঙ্গুলার প্লুরাল কিছু দিচ্ছি, সেগুলো করে আসো। ঠিক আছে, আর বাকিগুলো পরের দিন করবে। প্র্যাকটিস সেট একদিনই সবগুলো করে দিলে তোমরা একটু চেষ্টা করো, আর যেগুলো হলো সেগুলো দেখো। ঠিক আছে, আর তোমাদেরকে যেটা বলছিলাম, ওই ওয়ান ওয়ার্ডস গুলো, এই ক্লাসটা এখানে অফ করি, তারপর